নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে। আ এবং এই মুহূর্তে ওদের আ ওদের যে স্বপ্ন ছিল, মানে আগে যেটা ওদের স্বপ্ন ছিল যে বাংলার সালতানাত বানানোর, বাংলা, বিহার, উড়িষ্যাকে এক করার, ইসলামিক বানানোর, সেই সমস্ত ব্যাপার নিয়ে এবার আস্তে, আস্তে ওরা কাজ শুরু করে দিয়েছে এবং অলরেডি আমাদেরকে থ্রেটেন করছে। আগেও করেছে, এখনো করছে। বাট এবার পরিস্থিতি আরো বাজের দিকে যাচ্ছে। কি, কেন সেগুলো আমি আলোচনা করব। আগে ভিডিওটা দেখুন। तुम होशियार रहो। अगर इंडिया की एक मुसलमान पर जुल्म हुआ, कत्ल हुआ, मस्जिद तोड़ने गया, तो हम बांग्लादेश से हमारे बॉर्डर को तोड़कर इंडिया की हिंदू को कत्ल करने की तैयार हो जाओगा। শুনতে পেলেন তাহলে? তো এই ব্যাপারগুলো বা কোন পরিপ্রেক্ষিতে বা কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে বলুন তো? আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত মানে কয়েক মাস ধরে মানে অপারেশন সিন্দুরের পর থেকে এই দেশে অবৈধ বাংলাদেশীদের ভাগানোর জন্যে পুরো দেশ জুড়ে ড্রাইভ চলছে। ঠিক আছে? অবৈধ বাংলাদেশীদের বাসস্থান, তাদের ঝুগ্গি-ঝোপড়ি সমস্ত একদম উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজ করা দেওয়া হচ্ছে, তারপর ওদেরকে ডিপোর্ট করা হচ্ছে এবং এই সম্পর্কিত সমস্ত খবর আমরা কভার করি। তো ওরা বলছে যে ওখানে মুসলিমদের উপর যদি কোনো হাত দেয়া হয় তো তাহলে ওরা বর্ডার ভেঙে দিয়ে চলে আসবে, দিয়ে এক হিন্দুকে কতল করে দেবে, এরকম টাইপের বলছে। এই মোল্লার কথা শুনুন। तोड़कर इंडिया की हिंदू को कत्ल करने की तैयार हो जाओगा। ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপার-স্যাপার বলছে। এবার আপনারা আপনারা যেটা হয়তো জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। হুম? এই মানে এই মুসলমানরাই, যারা এই হিন্দু বিরোধী এই সমস্ত মুসলমান যারা আছে, তারা বাংলাদেশীদের উপরে, কি বাংলাদেশী হিন্দুদের উপরে কি অবস্থা করছে বা তাদের উপর কি অত্যাচার করছে, সেটা অকথ্য অত্যাচার। আমি পুরো ভিডিও দেখাতেও পারব না। দেখুন, এক বৃদ্ধার সঙ্গে হিন্দু বাড়ি ভাঙচুর চলছে পিছনে। ঠিক আছে? তো আমি দেখাতেও চাই না পুরোটা। তো এই অবস্থা তো চলছে ব্রাহ্মণবাড়িয়াতে, এই ঘটনা চলছে। এই মানে ঘর দৌড় ভাঙচুর, হিন্দুদের মানে ইল্লিগালি অকুপাই করা, এই সমস্ত ব্যাপার-স্যাপার চলছে। তো ব্যাপারটা যেটা আসছে বা যে জিনিসটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, যে ওরা এতদিন ধরে পশ্চিমবঙ্গেও বা আপনি একদম পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতও বলতে পারেন। পুরো ভারতের মধ্যে একটা সাইলেন্ট ইনভেশন করে রেখেছিল। কি সাইলেন্ট ইনভেশন? ওরা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢুকতো। পশ্চিমবঙ্গ মেইনলি ত্রিপুরার কিছু বর্ডার দিয়ে ঢুকতো। দিয়ে এসে পুরো ভারতে ছেয়ে যেত। পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত জিনিস বানিয়ে নিত বা ইলিগালি ঢুকে ওরা পুরো দেশে ছড়িয়ে যেত। পুরো দেশের যত মেট্রোপলিটন বড় সিটি গুলো আছে সেই সমস্ত জায়গাতে ছিল, থাকছিল। কিন্তু বিগত ২ মাস ৩ মাস ধরে যে মানে হিউজ ডিপোর্টেশন চলছে, লাখ মানে বাংলাদেশি মুসলমানদেরকে ধরে পাঠানো হচ্ছে, তাতে ওদের মধ্যে অলরেডি বিরাট বড় অসন্তোষ তৈরি হয়েছে। ঠিক আছে? এমনিতেও আপনারা জানেন যে ওদের ইকোনমিক হালত খুব খারাপ। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখুন, আমি দেখাচ্ছি যে জিডিপিতে রেকর্ড নিম্ন, বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে, পোশাক কারখানা বন্ধ। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে দেশলাইয়ের কাঠি চাপিয়ে দিয়েছেন। হাসিনার আমলে এটি এশিয়ান টাইগার হওয়ার ছিল। ঠিক আছে? আপনি ভাবুন একবার যে এই মুহূর্তে ওদের জিডিপি সবথেকে লো, ওদের যেটা ফরেন রিজার্ভ সেটা সবথেকে লো, বেকারত্ব সবথেকে চরমে পৌঁছেছে। ওদের সবথেকে বড় ইন্ডাস্ট্রি মানে যেটা রেডিমেড গার্মেন্টস এর ইন্ডাস্ট্রি, সেটা পুরোপুরি শেষ হওয়ার মুখে। ওরা আমাদের দেশের যে ট্রান্সশিপমেন্ট ইউজ করতো, যে পোর্ট ইউজ করতো, আমাদের যে এয়ার স্পেস এখনো দেওয়া হয়েছে, বাট বাকিগুলো সমস্ত মানে বন্ধ করে দেওয়া হয়েছে। ২ মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের কারণে বাংলাদেশের অর্থনীতিতে $10 বিলিয়ন মানে ২৫,০০০ কোটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশী অর্থনীতির প্রায় 2.5%। এই সময়ের মধ্যে বাংলাদেশের ১.৩ লক্ষ টেক্সটাইল কারখানার শ্রমিক তাদের চাকরি হারিয়েছে। এই সময়ের মধ্যে টেক্সটাইল কারখানা বন্ধ থাকার কারণে বাংলাদেশের রপ্তানি হ্রাস পেয়েছে।
এবং এছাড়াও মানে বিশৃঙ্খলার কারণে প্রচুর পরিমাণে অর্ডার লস, তারপর আমাদের যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করা, আমরা আমাদের যে সমস্ত পোর্ট, স্থলবন্দর যে সমস্ত ইউজ করতে দিতাম সেগুলোর সমস্ত তুলে নিয়েছি, মানে পারমিশন উঠিয়ে নিয়েছি। সো চিফ রেটে ওরা যেটা ইউরোপিয়ান মার্কেটে বা আমেরিকান মার্কেটে দিতে পারতো সেগুলো দিতে পারছে না। তারপর ভারত থেকে এই হিউজ পরিমাণে যে অবৈধ বাংলাদেশি মুসলমান যারা ভারতে ছিল এতদিন ধরে, এখান থেকে রোজগার করে খাচ্ছিল এবং ওখানে টাকা পাঠাচ্ছিল, তো সেই সমস্ত তো বন্ধ, তাদেরকে সব ফেরত পাঠানো হচ্ছে। আপনারা দেখলেন কয়েকদিন আগে আমি দেখালাম যে গুরগাঁওয়ে বা দিল্লি এনসিআর এ বা আমাদের ইয়েতেও পুনা, ওদিকে ব্যাঙ্গালোরে, এরকম বড় বড় মেট্রোপলিটন সিটিতে যারা ওই ঘরের কাজ করতো না, ওই যারা চাকরের কাজ করতো, ঝি চাকরের কাজ করতো, যারা রান্নার কাজ করতো, স্যানিটেশন ওয়ার্কার্স ছিল, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে তারা গায়েব হয়ে গেছে ডিপোর্টেশনের ভয়ে, নয়তো মানে নিজে থেকেই পালিয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় তো চলছিলই। তো এর মাঝে ওদের যে ব্যাপার-স্যাপারটা চলছে না, যত এই জিনিসগুলো চলছে, ওদের মধ্যে কট্টরতা আরো তত বৃদ্ধি পাচ্ছে। আগে এই জিনিসটা মাঝে, মাঝে বলতো, এটা স্বপ্ন ছিল। ঠিক আছে? যে ভারত দখল করবে, গজওয়াতুল হিন্দ করবে, বাংলা, বিহার, উড়িষ্যাকে দখল করবে। এই সমস্ত ওদের এতদিনের স্বপ্ন ছিল। ঠিক আছে? বলতো যে আমরা দখল করব। এখন এটার উপরে কাজও শুরু হয়ে গেছে। ঠিক আছে? এখানে দেখুন সালতানাত অফ বেঙ্গল, এখানে বিহার, উড়িষ্যা, বাংলা, এদিকে আমাদের নর্থ ইস্টের 7টি রাজ্যকে নিয়ে ওরা বৃহত্তর ইসলামিক বাংলা যে তৈরি করার যে ব্যাপার-স্যাপারটা না, এবার এর উপরে ওরা মানে কি করছে যে বিভিন্ন জায়গায় মানে নিজের ডিসপ্লে করছে এই সমস্ত প্ল্যাকার্ড গুলো বা এই পোস্টার্স গুলো, তারপরে এই নিয়ে সেমিনার্স করছে। এখানে দেখুন মহরই কিছু লেখা আছে। কিছু তো লেখা আছে, আমি যেটা পড়তে পারছি না। তো এই সমস্ত ব্যাপার-স্যাপার এবার মেইনস্ট্রিমে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে? এই নিয়ে মানে সভা করা হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে, এই সমস্ত জিনিসপত্র চলছে। এবং এরই মাঝে হিন্দুদের উপর কি পরিমাণ নির্যাতন হচ্ছে দেখতে পাচ্ছেন। কারণ ভারত থেকে যদি বিতাড়িত হয়, তো তাহলে সেই রাগ ওরা ওখানকার হিন্দুদের উপর উঠাচ্ছে। ঠিক আছে? সেই মানে কি বলবো, প্রতিশোধ ওরা ওখানকার হিন্দুদের উপর উঠাচ্ছে। এবার আমরা যখন আপনাদেরকে ওই ভিডিও দেখালাম যে ওরা বলছে যে আমরা ভারতের বর্ডার ভেঙে চলে আসবো, এক হিন্দুকে কতল করে দেবো। আচ্ছা, এই ব্যাপার-স্যাপারটা আগে আমরা হাসি ঠাট্টা করতাম। ঠিক আছে? করতাম। কিন্তু না, এই ইসলামিস্টদের না একটা মানে ওদের প্যারেন্ট অর্গানাইজেশনস থাকে। এই যে ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট হোক, এদেরকে আইডিওলজিক্যাল সাপোর্ট, ফান্ডিং এই সমস্ত দেয়। তাছাড়া ইসলামিক ব্রাদারহুড এর নাম তো শুনেছেনই। যারা পুরো আ দেশ মানে পুরো পৃথিবী জুড়ে ইসলামিক একটা মানে সাম্রাজ্য গঠন করার পেছনে কাজ করছে। তো এই সমস্ত জায়গা থেকে আমাদের দেখলেন কিছুদিন আগে ৩০০ কোটি টাকা উদ্ধার হলো সেই ছাঙ্গুর বাবা। হ্যাঁ? সো তারা কি করছিল? সাইলেন্টলি ওই ধর্মান্তরণের কাজ করছিল। তো এই সমস্ত টাকা, এই সমস্ত কাজ করার জন্য বিদেশ থেকে, মিডল ইস্ট থেকে, তারপর আমেরিকান অর্গানাইজেশনস থেকে টাকা তো আসেই না? ইসলামিক ব্রাদারহুড তো আছেই। তো এর উপর ওরা অলরেডি কাজ শুরুও করে দিয়েছে, যেটা আমরা দেখছি না। আমরা ভাবছি যে এই বাংলাদেশি, ওদের ভাত জোটে না, ওইসব কি? হ্যাঁ, ঠিক আছে, ওদের ভাত জোটে না। কিন্তু ভাত না জুটলে ওদের মধ্যে যার যত কম ভাত জুটবে তার মধ্যে ইসলামের কট্টরতা তত বেশি বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? তো এই নিয়ে ওরা কাজ শুরু করেছে এবং ওদের মধ্যে যেগুলো এই ধরুন জামাত হোক বা ওদের যে ইসলামিক কট্টরপন্থী যে সমস্ত মানে চিন্তাধারাওয়ালা মানুষ আছে বা যে অর্গানাইজেশন যারা আছে, তাদের যারা থিংক ট্যাঙ্ক, তারা অলরেডি এর উপর কাজ শুরু করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। হুম, আচ্ছা, আ এটা তো আপনাদেরকে দেখালাম। এখানে দেখুন যে জুলাই ২৫ এর খবর কি? স্পেশাল ইনভেস্টিগেশন চলছে। ইল্লিগাল মাদ্রাসা অ্যালং আ আ ইন্ডিয়া নেপাল বর্ডার। এখানে আমরা যে ছবিটা দেখলাম মনে আছে? এই যে ছবি, এগুলো কিন্তু নেপাল আর বিহার বর্ডার। ঠিক আছে? তো ইন্ডিয়া নেপাল বর্ডার মানে এই বিহার নেপাল বর্ডারের ব্যাপার-স্যাপারে বলা হচ্ছে। তো এখানে প্রচুর বিগত কয়েক বছরের নাকি ওখানে কয়েকশো মাদ্রাসা গজিয়ে উঠেছে। তো
তো সেই সমস্ত মাদ্রাসার উপর ইনভেস্টিগেশন চলছে। আবার দেখুন, মিসইউজ অফ নেপালস টেরিটরি বাই পাকিস্তানস ইন্টেলিজেন্স এজেন্সি টু ফরমেন্ট টেররিজম। নেপাল এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকা, সেই নেপালের টেরিটরিকে ইউজ করছে পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই। কি করার জন্য? টেররিজম করার জন্য। এবার শুধুমাত্র টেররিজম তো নাই, ব্যাপারটা হচ্ছে ওই গজওয়ায়ে হিন্দ বা বাংলাদেশিদের মতে যেটা গজওয়াতুল হিন্দ, এই সমস্ত কাজ করার জন্য ওরা তো করছে। আপনি দেখতে পাবেন না, কিন্তু হঠাৎ করে কোথাও দেখবেন কিছু ঝুগ্গি ঝোপড়ি তৈরি হয়ে গেল, হ্যাঁ, কোনো রেল লাইনের ধারে ওরা মানে ওই ঝোপড়ি টাইপের বানিয়ে নিল, তারপর সেখান থেকে তার পাশে একটা মসজিদ বানিয়ে নিল। তো এই রকম ভাবেই কি হয়, ডেমোগ্রাফি চেঞ্জ হয়। তো বলছে বেশ কিছু বছর ধরে নেপালের টেরিটরিকে ইউজ করছে পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি, মানে এই আইএসআই। সো আইএসআই এই মুহূর্তে পাকিস্তানের বাপ হয়ে আছে, বাংলাদেশের বাপ হয়ে আছে। বাংলাদেশের তো নাজায়েজ বাপ তো এরাই না, পাকিস্তানি আইএসআই, রাজাকার, পাকিস্তানি আর্মি, এরাই না। সো আমরা যতটা ইজিলি ভাবছি এতটা ইজি নয়। হ্যাঁ, এটা ব্যাপার যে বাংলাদেশিদের এত ক্ষমতা নাই, কিন্তু বাংলাদেশিকে সাপোর্ট করার জন্য তো পিছনে একটা ইকোসিস্টেম আছে না। এই আইএসআই এর নেটওয়ার্ক আছে, তারপর আমাদের ধরুন এই ইসলামিস্টদেরকে চায়নাও সাপোর্ট করে, ইসলামিস্টদেরকে আমেরিকাও সাপোর্ট করে, ডিপ স্টেট সাপোর্ট করে, এর পিছনে ইসলামিক ব্রাদারহুড আছে, এর পিছনে আমাদের ওই ইয়ে আছে, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিজ আছে, কাতারের মতো কান্ট্রিজ আছে যারা ফান্ডিং করছে। সো এই ব্যাপারটাকে যতটা আমরা ইজিলি নিচ্ছি এতটা ইজিলি নয় কিন্তু। ব্যাপারটা বুঝতে পারছেন? এরা যে কোনো সময় দেশে অস্থিরতা তৈরি করতে পারে, এবং যেহেতু এবং যেখানে বাংলাদেশের সঙ্গে আমাদের ডাইরেক্ট বর্ডার যার লাগছে, সেই সমস্ত যে বর্ডার গুলো আছে, মানে ওই ৪২০০ কিলোমিটার মতো বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে ভারতের, তার মধ্যে ২২০০ কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার। এবং পশ্চিমবঙ্গের সরকার যেমন যদি এই বাংলাদেশপন্থী হয়, বাংলাদেশিদেরকে, বাংলাদেশি মুসলমান, অবৈধ এইসব বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি টেররিস্টদের জন্য পশ্চিমবঙ্গকে যদি সেফ হেভেন বানিয়ে রেখে দেয়, তো তাহলে বুঝতে পারছেন এটা আমাদের জন্য কত বড় থ্রেট। সো নরমালি আমরা এইসব দেখে হাসতে পারি যে বাংলাদেশিরা এরকম টাইপের কমেন্ট করছে বা এরকম বলছে যে আমরা ভারতকে দখল করে নেব, হিন্দুদেরকে কাতল করব, জবাই করব, এই সমস্ত কথা বলতে পারছে। কারণ ওদেরকে এখান থেকে ভাগানো হচ্ছে, ওদের উপর মানে ওদেরকে এখান থেকে মানে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত ব্যাপার-স্যাপার। ওরা তো এটাকে ওদের বাপের সাম্রাজ্য মনে করেছে না? তো যাই হোক, তো এর জন্য এসব বলতে পারে। আমরা ইয়ার্কি ঠাট্টার চলে নিতে পারি। কিন্তু ব্যাপারটা অতটা ইজি নয়। কারণ এদেরকে ব্যাকিং করার জন্য যারা আছে তারা পয়সাওয়ালা মানুষ। তারা নট অনলি পয়সাওয়ালা মানুষ, এই সমস্ত জিনিসগুলো দীর্ঘদিন করে এসছে। এই ইসলামিক রাডিক্যালাইজেশন বাড়ানো, কোন জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ করা, কিভাবে ফান্ডিং করা, কিভাবে টেররিজমকে এক্সপ্যান্ড করতে হয়, এই সমস্ত জিনিসে এরা এক্সপার্ট। তো যদিও আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি কারণ এটা চিন্তার বিষয়, বা আমাদের সরকার হয়তো খুব সহজভাবে নেবে না জিনিসগুলোকে। অবভিয়াসলি মানে এগুলো সংজ্ঞান নেবে, এবং হয়তো আমরা কাজ করছি এর ইয়েতে, হয়তো আমরা সেটা মানে সাধারণ মানুষ, সিভিলিয়ান তো দেখতেও পাবে না, না? যে আমাদের সরকার কি কাজ করছে, এগুলো তো গোপনে হয়। বাট স্টিল আমি জাস্ট এটুকুই আমার দর্শকদেরকে বলতে চাইছি যে এদেরকে যতটা ইজিলি নিচ্ছেন না, ততটা ইজিলি নয়। কারণ টেররিজমের নেটওয়ার্কটা এদের বানানো তো নয়, এদের পিছনে ব্যাক করার জন্য একটা বিরাট বড় নেটওয়ার্ক আছে, যারা এই পুরো টেররিজমের জাল বানিয়ে রেখে দিয়েছে। বুঝছেন? তো সেইটা আমি বোঝাতে চাইছি। তো যাই হোক, এই ভিডিওতে এতটাই। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।